বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে মেয়েরা তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ নিয়ে, সামাজিক যুক্তি মতবাদ। তো আজকে আমরা আলোচনা করব সার্বভৌমত্ব নিয়ে। সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বটা কি? এই সার্বভৌমত্বটা অনেকেই পরিচিত এই শব্দের সাথে। তোমরা জানো যে রাষ্ট্র আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যে চারটি উপাদান থাকে, যে চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়, তার মধ্যে অপরিহার্য একটি উপাদান হচ্ছে এই সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্র হতে পারে না, রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। তো সেই সার্বভৌমত্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমেই দেখা যাক সার্বভৌমত্বটা কি। সার্বভৌমত্ব হচ্ছে ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা। একটা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। তো আমরা সার্বভৌমত্বের ইংরেজি শব্দ হচ্ছে সভারেন্টি। SOVEREIGNTY। এই সভারেন্টি অর্থ হচ্ছে সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্বের সংজ্ঞা আলোচনা করি আমরা। সংজ্ঞায় দেখা যায় যে সার্বভৌমত্ব ইংরেজি শব্দ সোভারেন্টি। এই সোভারেন্টি এসেছে ল্যাটিন শব্দ সুপারেনাস থেকে। সুপারেনাস ল্যাটিন শব্দ সুপারেনাস, সুপারেনাস, SUPARANUS, সুপারেনাস। এই সুপারেনাস থেকে এসেছে সোভারেন্টি। এই সোভারেন্টি এসেছে ল্যাটিন শব্দ সুপারেনাস থেকে। এই সুপারেনাস শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বা ইংরেজি বলছে সুপ্রিম। SUPREME, সুপ্রিম। সুপ্রিম থেকে আসছে হচ্ছে, সুপ্রিম অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং ব্যুৎপত্তি অর্থে সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছে যে নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ এবং অবাধ ক্ষমতাকে। সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছে নিরঙ্কুশ, অবাধ এবং সর্বশ্রেষ্ঠ ক্ষমতাকে বোঝাচ্ছে সার্বভৌমত্ব। আচ্ছা, তো আমরা বলতে পারি যে আসলে একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, হ্যাঁ, দেশের অভ্যন্তরে, রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা করা। এই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানে আইন রক্ষা করতে গেলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বের প্রয়োজন।
হ্যাঁ, সার্বভৌমত্ব ছাড়া আইন প্রতিষ্ঠা সম্ভব না। রাষ্ট্র যে সর্বক্ষমতা প্রয়োগ করে আইন প্রতিষ্ঠা করে এবং আইন মান্য করতে বাধ্য করে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। প্রামাণ্য সংজ্ঞা দেখা যায়, আমরা প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করি। প্রামাণ্য সংজ্ঞা প্রামাণ্য সংজ্ঞায় অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেকভাবে সার্বভৌমত্বের আলোচনা করেছেন। ফরাসি লেখক জ্যা বোদা বলেন, আমরা লিখি বোর্ডে, ফরাসি লেখক জ্যা বোদা বলেন আচ্ছা, বলছে ফরাসি লেখক বলতেছে যে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের চরম ক্ষমতাই হলো সার্বভৌমিকতা। কি বলছে? যে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক দুঃখিত মেয়েরা, আসলে আমার মার্কারটা কাজ করছে না, আমি মুখে বলছি, তোমরা একটু শোনো। ফরাসি দার্শনিক জ্যা বোদা এই সার্বভৌমত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের চরম ক্ষমতাই হলো সার্বভৌমিকতা। আরেকবার শোনো, বলছে যে ফরাসি দার্শনিক জ্যা বোদা কি বলছে, যে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের চরম ক্ষমতাই হলো সার্বভৌমিকতা। এ সম্পর্কে আরও রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করেছেন, যেমন আমেরিকার খ্যাতনামা অধ্যাপক বার্জেস, তিনি এই সার্বভৌমিকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে সার্বভৌমিকতা হচ্ছে প্রত্যেক প্রজা এবং তাদের সকল প্রকার প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের মৌলিক ও চূড়ান্ত এবং অসীম ক্ষমতা। আরেকবার শোনো, অধ্যাপক বার্জেস কি বলছে, যে সার্বভৌমিকতা হচ্ছে প্রত্যেক প্রজা এবং তাদের সকল প্রকার প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের মৌলিক, চূড়ান্ত এবং অসীম ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমিকতা। আচ্ছা, এই সম্পর্কে উইড্রো উইলসন কি বলেছেন, যে সার্বভৌমত্ব আইন সৃষ্টি করার এবং আইনের ক্ষমতা বাস্তবায়নের একটি দৈনন্দিন কার্যকরী শক্তি। তাহলে উইড্রো উইলসন কি বলেছেন, আরেকবার শোনো। উইড্রো উইলসন বলেছেন সার্বভৌমত্ব আইন সৃষ্টি করার এবং আইনের ক্ষমতা বাস্তবায়নের একটি দৈনন্দিন কার্যকরী শক্তি, সেটাই হচ্ছে সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব। তাহলে আমরা কি বুঝলাম, সংজ্ঞার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের একটা চূড়ান্ত অসীম ক্ষমতা, যার বলে রাষ্ট্র জনগণের উপরে চাপ সৃষ্টি করতে পারে, জনগণের উপরে আইন প্রয়োগ করতে বাধ্য করতে পারে। দেশের অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র যে শক্তি প্রয়োগ করে থাকে, সেটাই হচ্ছে
সার্বভৌমকতা বা সার্বভৌমত্ব। আচ্ছা, এই সার্বভৌমত্বের বা কিছু বৈশিষ্ট্য, এই সংজ্ঞাগুলো আলোচনা করতে গিয়ে সার্বভৌমত্বের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করি এখন। তো কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? প্রথম বৈশিষ্ট্য দেখতে পাই যে মৌলিকতা, চরমতা এবং সীমাহীনতা। বলছে প্রথম পয়েন্টে বলছে যে মৌলিকতা, চরমতা ও সীমাহীনতা। তো সার্বভৌমত্ব হচ্ছে মৌলিক, হ্যাঁ, মৌলিক, চরম এবং সীমাহীন। একটা রাষ্ট্রে সার্বভৌমত্ব চরম, এখানে জনগণের উপরে চরমভাবে কি বলবো অর্পিত হয়। এখানে এই সার্বভৌমত্ব এবং সেটা সীমাহীন। এখানে কেউ মানে রাষ্ট্রের অভ্যন্তরে কেউ বাধা দেওয়ার কেউ থাকে না, বাধা দিতেও পারবে না। এটা হচ্ছে অসীম এবং সীমাহীন। বলছে সীমাহীন, এটা সীমা নেই। এবং চরম ক্ষমতা অর্পিত হচ্ছে জনগণের উপরে, সেটাই বলছে হচ্ছে সার্বভৌমত্ব। এরপর বলছে সর্বব্যাপকতা এবং সর্বজনীনতা। এই সার্বভৌমত্ব হচ্ছে সর্বব্যাপকতা, রাষ্ট্রের সবার জন্য, এটা সার্বজনীন, সবার জন্য, এটা আলাদা করে কারোর জন্য না, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর এই সার্বভৌম ক্ষমতাটা অর্পিত হয়ে থাকে। এটা ব্যক্তি বিশেষ ব্যাপারে আলাদাভাবে কারোর উপর অর্পিত হয় না। এটা রাষ্ট্রের অভ্যন্তরে যত জনগণ থাকবে, যত প্রতিষ্ঠান থাকবে, সবার উপরেই এই সার্বভৌমত্ব ক্ষমতাটা অর্পিত হবে। এটা হচ্ছে সর্বব্যাপকতা এবং সর্বজনীনতা। আচ্ছা, এরপরে বলছে 3 নম্বর পয়েন্ট, স্থায়িত্ব। সার্বভৌম ক্ষমতা হচ্ছে অস্থায়ী না, এটা স্থায়ী। একটা রাষ্ট্র যতদিন স্থায়ী থাকবে, সার্বভৌম ক্ষমতাও ততদিন স্থায়ী থাকবে। সার্বভৌম ক্ষমতা যখন বিলুপ্ত হবে, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রটাও বিলুপ্ত হয়ে যাবে। সার্বভৌম ক্ষমতা ছাড়া একটা রাষ্ট্র কল্পনা করা যায় না, তাহলে এটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী নয়, এটা একটা স্থায়ী শক্তি। আচ্ছা, এরপর বলছে অবিভাজ্যতা। সার্বভৌম ক্ষমতা বিভাজন করার কোনো সিস্টেম নেই, এটা অবিভাজ্য। হ্যাঁ, একটা রাষ্ট্রের মধ্যে অভ্যন্তরে একটা প্রতিষ্ঠানকেই এই চূড়ান্ত ক্ষমতা অর্পণ করা হয়, এটা ব্যবহার করার জন্য। দুইটা প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানকে বা দুইজন ব্যক্তিকে এই ক্ষমতাটা অর্পণ করা হয় না। কারণ চূড়ান্ত ক্ষমতা যখন বিভাজন হবে, ভাগ হয়ে যাবে, তখন রাষ্ট্রের অভ্যন্তরে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, সেখানে অশান্তি বিরাজ করবে। দুই রকম দেখাচ্ছে যে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে অবিভাজ্য, এটা বিভাজ্য করার কোনো সিস্টেম নেই। আর নেক্সট পয়েন্ট বলছে অহস্তান্তরযোগ্য। এই সার্বভৌম ক্ষমতাটা হস্তান্তরযোগ্য নয়, এটা রাষ্ট্র হস্তান্তরযোগ্য নয়, এটা অহস্তান্তরযোগ্য। রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠানকে অর্পণ করা হবে, সেই এই ক্ষমতাটা ব্যবহার করবে, এই ক্ষমতাটা কাউকে হস্তান্তর করতে পারবে না। এটা একদম অহস্তান্তরযোগ্য একটা ক্ষমতা। এর বলছে এককত্ব। এই সার্বভৌম ক্ষমতাটা এককত্ব বিশ্বাসী। হ্যাঁ, এখানে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এই ক্ষমতাটা প্রয়োগ করবে, সে হচ্ছে এককত্ব, তার উপরে সবাই মান্য করবে, তার কথা সবাই মেনে চলবে। হ্যাঁ, সেই ক্ষমতা, তার কথা যদি কেউ অমান্য করে, তাহলে রাষ্ট্র তাকে ফাঁসিও দিতে পারে, চূড়ান্ত ক্ষমতা হিসাবে তাকে ফাঁসি দিতে পারে, তাকে আরও বিভিন্ন রকম শাস্তি প্রদান করতে পারে। তাই এটা হচ্ছে এককত্ব, তার কথা তাকে মেনে চলতে হবে। মানে এককত্ব বলছে যে রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠানের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই সার্বভৌমিকতার, সেই প্রতিষ্ঠানের কথা অমান্য করা যাবে না। আচ্ছা, এরপর বলছে ব্যাপকতা। এটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এই
রাষ্ট্রের অভ্যন্তরে শুধু নয়, এটা রাষ্ট্রের বাহিরে যদি বসবাস করে কোনো জনগণ বা দেশের জনগণ, সেই জনগণও এটা মানতে বাধ্য। এবং শুধু স্থলভাগ নয়, বলছে রাষ্ট্র সীমানার মধ্যে জলভাগ, সমুদ্র সীমানা এবং আকাশপথ, বায়ুমণ্ডল সব কিছুই এই সার্বভৌমিকতার মধ্যে সীমাবদ্ধ। এটাই হচ্ছে সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। আমরা সার্বভৌমিকতার বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপর দেখব যে সার্বভৌমত্বের বিভিন্ন রূপ। সার্বভৌমত্বের বিভিন্ন রূপ কি কি রূপ আছে? তো প্রথম বলছে যে নাম সর্বস্ব সার্বভৌমত্ব ও প্রকৃত সার্বভৌমত্ব। নাম সর্বস্ব সার্বভৌমত্ব কি? অর্থাৎ যে প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে সার্বভৌমত্বের ক্ষমতা প্রয়োগ করা হয়, কিন্তু প্রকৃত ক্ষমতা আসলে তার হাতে নেই, সেটাই হচ্ছে নাম সর্বস্ব। যেমন তোমরা ব্রিটেনের কথা শুনেছ। ব্রিটেনে রাজা বা রানী তারা এখনও কিন্তু আছে, যদিও পুরোপুরি ক্ষমতা তাদের হাতে নেই, কিন্তু তাদের নামে কিন্তু শাসনভার চলে। তো এটা হচ্ছে প্রকৃত উদাহরণ দেওয়া যায় নাম সর্বস্ব সার্বভৌমত্বে, যে ব্রিটেনের রাজা বা রানী নাম সর্বস্ব সার্বভৌমত্ব পালন করে থাকে। তার নামে সব ক্ষমতা হচ্ছে পরিচালিত হচ্ছে, কিন্তু তারা প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। যেমন বাংলাদেশে রাষ্ট্রপতি, আমরা বলি যে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি কিন্তু সর্বক্ষমতার অধিকারী না, তিনি নামেই প্রধান, বাস্তবে তিনি প্রধান নন। আচ্ছা, যাই হোক। আর প্রকৃত সার্বভৌমত্ব তাহলে কি? প্রকৃত সার্বভৌমত্ব হচ্ছে তাহলে যে ব্রিটেনে যদি রাজা বা রানী হচ্ছে নাম সর্বস্ব প্রধান হয়ে থাকে, তাহলে প্রকৃত সার্বভৌমত্ব তাহলে ব্রিটেনের যে পার্লামেন্ট আছে, যে প্রকৃত শাসনভার কাজ করে থাকে, শাসনে কাজ করে থাকে, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব। অর্থাৎ যে প্রতিষ্ঠান আইনতভাবে সার্বভৌমত্বের দায়িত্ব পালন করে থাকে, সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে থাকে, সেটাই হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব। যেমন ব্রিটেনের পার্লামেন্ট। আচ্ছা, এরপরে বলছে খ নম্বর আইনগত সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সার্বভৌমত্ব। আইনগত সার্বভৌমত্বটা কি? অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে এবং আইন বাস্তবায়ন করার জন্য ব্যবহার হয়ে থাকে, সেটাই হচ্ছে আইনগত সার্বভৌমত্ব। আইনবিদগণ মনে করেন যে আইনগত সার্বভৌমত্ব খুব গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব। এটা হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব, অনেকে আইনবিদগণ এটা মনে করে থাকেন। তো এটা হচ্ছে আইনগত সার্বভৌমত্ব। আর রাজনৈতিক সার্বভৌমত্ব, এরপর বলছে আইনগত সার্বভৌমত্ব ও রাজনৈতিক সার্বভৌমত্ব। তাহলে রাজনৈতিক সার্বভৌমত্ব কি? এই আইনগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য, আইনগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য পেছনে যারা কাজ করে, যে শক্তি কাজ করে থাকে, এর পেছনে যে শক্তি কাজ করে থাকে, সেটি হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্ব। অর্থাৎ আইনগত সার্বভৌমত্ব, আইন প্রতিষ্ঠা করতে গেলে, বা আইন প্রণয়ন করতে গেলে এর পেছনে একটা শক্তি কাজ করতে হয়। যে নেতা বা যে দল, যে ব্যক্তি, প্রতিষ্ঠান কাজ করে থাকে, তাদের কাজটাকে বলছে রাজনৈতিক। সেটাই হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্ব। আচ্ছা, এরপর আছে যে বাস্তব সার্বভৌমত্ব এবং আইন অনুমোদিত সার্বভৌমত্ব। বাস্তব সার্বভৌমত্বটা কি? তো বাস্তব সার্বভৌমত্ব বলছে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি আইনের বিরুদ্ধে বিপ্লব বা যুদ্ধ ঘোষণা করে, বিপ্লব ঘোষণা করে এবং সেই জনগণকে, তার অধীনস্থ জনগণকে তিনি আইন তার কথা মানতে বাধ্য করেন বা অনুপ্রাণিত করেন, সেটাকে বলছে যে বাস্তব সার্বভৌমত্ব। বাস্তব
সার্বভৌমত্ব। তো এটার উদাহরণ দেওয়া যায় যে বাংলাদেশে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তো বাংলাদেশের জনগণ কিন্তু আইনের বিরুদ্ধে, অর্থাৎ তৎকালীন পাকিস্তানি যে আইন ছিল সেই আইনের বিরুদ্ধে কিন্তু বিপ্লব ঘোষণা করেছিল, যুদ্ধ হয়েছিল। এবং তখন শেখ মুজিবুর রহমান তিনি লিড দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন বাংলার জনগণ কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন এবং মেনেছিলেন, তার কথাগুলো চলেছিলেন। তার কথাই ছিল হচ্ছে সার্বভৌমত্বের কথা, তার কথাগুলো সবাই মেনে চলেছিলেন। সেটাকে আমরা বাস্তব সার্বভৌমত্বের উদাহরণ দিতে পারি। এটা এই উদাহরণটা দিতে পারি যে সেই সময় শেখ মুজিব যে কথাগুলো মান্য করেছিলেন সেটা হচ্ছে বাস্তব সার্বভৌমত্ব। আর আইন অনুমোদিত সার্বভৌমত্ব অর্থাৎ যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আইনানুগভাবে সার্বভৌমত্বের ক্ষমতা প্রয়োগ করে থাকে সেটাই হচ্ছে আইন অনুমোদিত সার্বভৌমত্ব। সেটাই হচ্ছে আইন অনুমোদিত সার্বভৌমত্ব। যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আইনগতভাবে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে সরকার গঠন আছে, সে যে সরকার গঠন করছে আইনগতভাবে, এই সরকার কিন্তু বিভিন্নভাবে আইন প্রয়োগ করতেছে, আইন প্রণয়ন করতেছে, প্রয়োগ করতেছে, বাস্তবায়ন করতেছে। তাহলে এই সরকার হচ্ছে এই বাংলাদেশের যে সরকার এখন বর্তমানে, এই সরকার হচ্ছে আইন অনুমোদিত সার্বভৌমত্বের একটা উদাহরণ। আচ্ছা, এরপরে বলছে নেক্সট সার্বভৌমত্ব বলছে জনগণের সার্বভৌমত্ব। অ্যাকচুয়ালি যেহেতু আমরা বলতেছি যে জনগণের সর্বময় ক্ষমতার অধিকারী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা বলে থাকি যে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে জনগণই হচ্ছে সার্বভৌমত্ব। জনগণ যেহেতু প্রকৃত ক্ষমতার অধিকারী, জনগণ যদি ক্ষমতার অধিকারী হয়ে থাকে, জনগণ যদি ক্ষমতা প্রয়োগ করে, তাহলে জনগণই হচ্ছে সার্বভৌমত্বের প্রকৃত অধিকারী। জনগণই হচ্ছে মূল সার্বভৌমত্বের অধিকার। আচ্ছা, এই ছিল হচ্ছে সার্বভৌমত্বের বিভিন্ন রূপ। তো যাই হোক, তোমরা এতক্ষণ শুনছিলে, আমরা আবার রিপিট করতে পারি যে প্রথম আমরা কি কি আলোচনা করেছি সেইগুলো আমরা রিপিট করি। সার্বভৌমত্ব প্রথম আলোচনা করেছি। সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্বের ইংরেজি শব্দ হচ্ছে সোভারেন্টি। হ্যাঁ, এটা এসেছে, সোভারেন্টি শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সুপারেনাস থেকে। সুপারেনাসের অর্থ হচ্ছে সর্বশক্তি, সর্বশ্রেষ্ঠ। ইংরেজি শব্দ হচ্ছে সুপ্রিম, তার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সুতরাং ব্যুৎপত্তিগত আমরা বলছি যে ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমত্ব বলতে নিরঙ্কুশ, সর্বশ্রেষ্ঠ, অবাধ ক্ষমতাকেই বোঝাচ্ছে। তারপরে আমরা মূল সংজ্ঞা আলোচনা করেছি। যাই হোক, মূল সংজ্ঞা নেক্সট আলোচনা না করি। এরপরে আমরা আলোচনা করেছি আসলে সার্বভৌমত্বটা বলতে কি বোঝায়। অর্থাৎ একটা রাষ্ট্র মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে শৃঙ্খলা ফিরে আনা, জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, জনগণের মধ্যে আইন প্রতিষ্ঠা করা। তো এই করতে গেলে একটা রাষ্ট্রকে চূড়ান্ত একটা ক্ষমতা প্রয়োগ করতে হয়, সেই চূড়ান্ত ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। এরপর আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছি। বৈশিষ্ট্য কি আলোচনা করেছি? আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছি যে এক নম্বর বৈশিষ্ট্য আলোচনা মৌলিকতা, চরমতা এবং সীমাহীনতা। যে একটা রাষ্ট্রে সার্বভৌমত্ব হচ্ছে মৌলিক। হ্যাঁ, সার্বভৌমত্ব হচ্ছে মৌলিক এবং চরম। যে ক্ষমতাটা রাষ্ট্র অর্পণ করে থাকে এটা হচ্ছে চরম, সবার উপরে। এটা মানতে সবাইকে বাধ্য করা হয়, মানতে হয়। এর যদি কেউ অবাধ্য হয় তাহলে রাষ্ট্র ওই ব্যক্তিকে বিভিন্নভাবে শাস্তি দিতে পারে এবং সর্বোপরি তাকে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিতে পারে।
এরপর বলছে ব্যাপকতা বা সর্বজনীনতা। হ্যাঁ, এই সার্বভৌমত্ব হচ্ছে ব্যাপকভাবে বিরাজমান, রাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপকভাবে বিরাজমান সর্বজনীনতা এবং সবার জন্য, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপরে এই ক্ষমতাটা, এই সার্বভৌমত্ব ক্ষমতাটা বিরাজমান। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ জনগণের জন্য এটা নয়, এটা সবার জন্য। এরপর বলছে 3 নম্বর পয়েন্ট বলছে স্থায়িত্ব। হ্যাঁ, এটা স্থায়ী। একটা রাষ্ট্র যতদিন স্থায়ী থাকবে, রাষ্ট্রের এই সার্বভৌমত্ব ততদিন স্থায়ী থাকবে। একটা রাষ্ট্র বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত সার্বভৌমত্ব থাকবে, অর্থাৎ সার্বভৌমত্ব যদি বিলুপ্ত হয় তাহলে রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে স্থায়ী। রাষ্ট্র যতদিন স্থায়ী থাকবে, সার্বভৌমত্ব ততদিন স্থায়ী থাকবে। এটা স্থায়ী একটা শক্তি। এর হচ্ছে অবিভাজ্যতা। এটা আলোচনা করেছি যে শুনেছ যে অবিভাজ্য, এটা বিভাজন করার কোনো সিস্টেম নেই। এটা রাষ্ট্রের অভ্যন্তরে এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে এটা প্রয়োগ করা হয়, মানে প্রদান করা হয়। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানই এটা প্রয়োগ করে থাকে। দুজন ব্যক্তি বা দুজন প্রতিষ্ঠানকে এই শক্তি প্রদান করা হয় না, কারণ দুজন ব্যক্তিকে যদি শক্তি প্রদান করা হয়ে থাকে তাহলে দেশের অভ্যন্তরে বিভিন্ন রকম গোলযোগ সৃষ্টি হবে। তোমরা হয়তো শুনেছ ধর্ম পড়তে গিয়ে যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। যদি সৃষ্টিকর্তা দুজন হতো তাহলে কি হতো? দুই সৃষ্টিকর্তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতো, মারামারি লেগে যেত, দ্বন্দ্ব সৃষ্টি হতো। এক সৃষ্টিকর্তা এক কথা বলতো, আরেক সৃষ্টি আরেক কথা বলতো। এর ফলে কি হলো? জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হতো, তাদের মধ্যেই বিভাজ্য সৃষ্টি হতো। তাহলে বলছে এরকম যে এটা হচ্ছে অবিভাজ্য, এটা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যেই এই ক্ষমতাটা অর্পণ করা হয়। দুজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে, দুজন বা তার অধিক কোনো প্রতিষ্ঠানের মধ্যে এটা অর্পণ করা হয় না। আচ্ছা, এরপর বলছে যে অহস্তান্তর, যেটা হস্তান্তরযোগ্য নয়, এই ক্ষমতাটা হস্তান্তরযোগ্য নয়। যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে এটা পালন করতে হবে। এই সার্বভৌমত্ব ক্ষমতা পালন করতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে এটা অর্পণ করার কোনো সিস্টেম নেই। এর বলছে এককত্ব, অর্থাৎ এই সার্বভৌমত্ব হচ্ছে এককত্ব, অর্থাৎ তার উপর সবার বিশ্বাস থাকতে হবে। প্রত্যেকটা জনগণ সেটা মেনে চলবে, যদি অবাধ্য হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে এককত্ব। এর হচ্ছে ব্যাপকতা, সারা দেশব্যাপী এটা বিরাজমান, এটা ব্যাপক। এই ক্ষমতাটা শুধু বলছে সেটা হচ্ছে স্থলভাগে না, জলভাগ, আকাশপথ, বায়ুমণ্ডল, রাষ্ট্রের ভেতরে যে সীমানা রয়েছে প্রত্যেকটা সীমানা, জল, স্থল, আকাশ, প্রত্যেকটা সীমানা এটা বিরাজমান। এখানে প্রত্যেকটা সীমানায় এই ক্ষমতাটা বা এই আইনটা সবাইকে মানতে বাধ্য করা হয়। এটাই হচ্ছে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য। এরপরে লাস্ট আমরা আলোচনা করেছি সার্বভৌমত্বের বিভিন্ন রূপ নিয়ে। হ্যাঁ, প্রথমে আলোচনা করেছি নাম সর্বস্ব সার্বভৌমত্ব এবং প্রাকৃত সার্বভৌমত্ব। নাম সর্বত্ব বলছি যে ব্রিটেনের রাজা বা রানী, যে তাদের নামেই শাসনভার অর্পণ করা হয়, শাসনভার পরিচালিত করা হয়, কিন্তু বাস্তবে কিন্তু তারা শাসন পরিচালনা করে থাকেন না। তারা নামেই সর্বপ্রধান, নামেই প্রধান, বাস্তবে কিন্তু তারা প্রধান না। সেটাই হচ্ছে নাম সর্বস্ব সার্বভৌমত্ব। আর বলছে বা প্রকৃত সার্বভৌমত্ব। প্রকৃত হচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট, যে পার্লামেন্ট প্রকৃত শাসন করে থাকে, প্রকৃতই সার্বভৌম ক্ষমতা অর্পণ করে থাকে, সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে প্রকৃত। এরপর বলছে আইনগত সার্বভৌমত্ব ও রাজনৈতিক সার্বভৌমত্ব। আইনগত সার্বভৌমত্ব হচ্ছে আইন, রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে এবং আইন প্রতিষ্ঠা করে প্রয়োগ করে থাকে, সেটাই হচ্ছে আইনগত সার্বভৌমত্ব। হ্যাঁ, প্রত্যেকটা জনগণকে মানতে বাধ্য করে। আর রাজনৈতিক সার্বভৌমত্ব যে একটা আইন প্রণয়ন বা প্রতিষ্ঠা করতে গেলে যে প্রতিষ্ঠান বা দল বা ব্যক্তি পেছনে কাজ করে থাকে, সেটাই হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্ব। আচ্ছা, এরপর বলছে বাস্তব সার্বভৌমত্ব এবং আইন অনুমোদিত সার্বভৌমত্ব। বাস্তব সার্বভৌমত্ব কি? বাস্তব সার্বভৌমত্ব বলছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন আইনের বিরুদ্ধে সংগ্রাম বা বিপ্লব বা যুদ্ধ ঘোষণা করে এবং সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি যখন ওই জনগণকে তার কথা মানতে বাধ্য করে, তার কথা মানতে
বাধ্য করে সেটি হচ্ছে কথা বা আইন মানতে বাধ্য করে, সেটি হচ্ছে বাস্তব সার্বভৌমত্ব। আমি উদাহরণ দিয়েছি যে 1971 সালে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথা যে মেনে চলেছিল ওই সময়, তার কী বলবো, অন্ধভাবে তার কথা সবাই মেনে নিয়েছিল। তিনি যা বলেছিলেন জনগণ সেভাবে মেনে চলেছিলেন, যার ফলে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি। যাই হোক, ওটাই বলছে, আমার উদাহরণ দিয়েছি যেটা ওটি হচ্ছে বাস্তব সার্বভৌমত্ব, বাস্তব সার্বভৌমত্ব। আর আইন অনুমোদিত সার্বভৌমত্ব কোনটা? অর্থাৎ আইন অনুমোদিত কোনো সংস্থা, হ্যাঁ, রাষ্ট্রের মধ্যে আইন অনুমোদিত কোনো সংস্থা যদি সার্বভৌমত্ব প্রকাশ করে থাকে, সার্বভৌমত্ব, সেটাই হচ্ছে আইন অনুমোদিত সার্বভৌমত্ব। যেমন বাংলাদেশের রাষ্ট্র এখন বর্তমান যে সরকার আছে, সে হচ্ছে আইন অনুমোদিত সার্বভৌমত্ব প্রকৃত উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট বলছে জনগণ সার্বভৌমত্ব। অর্থাৎ একটা রাষ্ট্রের জনগণই হচ্ছে প্রকৃত ক্ষমতার অধিকারী। গণতন্ত্রে বলা হয় যে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে আমরা বলতেই পারি যে জনগণ প্রকৃত সার্বভৌমত্বের উদাহরণ, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই ছিল আজকে আলোচনা। যাই হোক, তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।